ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? শুরু করছি আজকে ক্লাস 5-এর চালের দাম 4 গুণ পরিবেশ ও বিজ্ঞান বইয়ের। এটা কত পাতার আমি কিছু কিছু পাতাগুলো করাচ্ছি, যেমন দেখো 101, ঠিক আছে, 102 আর 103 পাতার পড়াগুলো আমি তোমাদের আজকে শোনাবো পড়িয়ে। আর এখান থেকে যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, যেগুলো তোমাদের একান্তই আসবে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। এবং তোমরা আমার চ্যানেলটিকে তোমরা নিয়মিত ফলো করছো, শুনছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের খুব অনেক শুভেচ্ছা রইল তোমাদের প্রতি। দেখো কি বলছে, চালের দাম 4 গুণ। হ্যাঁ, এখানে কি বলছে, 40-50 বছর আগে। কত বছর আগে না, 40-50 বছর আগে। আমি দেখো ব্যাকেট দিয়ে দিলাম, এখানে রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার বাড়া শুরু হয়, ঠিক আছে? এগুলো আবার তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে যে রাসায়নিক সারের ব্যবহার কত বছর আগে, মানে কীটনাশকের ব্যবহার বাড়াটা শুরু হলো কত বছর আগে থেকে, না 40-50 বছর আগে থেকে। তারপরে কি বলছে দেখো, 20-25 বছর আগে পর্যন্ত তা খুব বেড়েছিল। তাহলে 20 থেকে 25 বছর পর্যন্ত তা কী হয়েছিল, খুব বেড়েছিল। তারপর অত বাড়ছিল না, ইদানিং সেটা হয়তো কমতে শুরু করেছে, তার বাড়ছিল না, ঠিক আছে? 20 থেকে 25 বছর পর্যন্ত আর বাড়ছিল না, তারপর তা অত বাড়ছিল না, ইদানিং সেটা হয়তো কমতে শুরু করেছে। হ্যাঁ, এখনও নাকি বেশি সার দিয়েও ফলন বাড়ছে না, অনেকেই জৈব সারের দিকে ঝুঁকছেন, প্রাকৃতিক কীটনাশক খুঁজছেন। হ্যাঁ, তোমাদের দেখো যে বাড়া মাত্রায় যে রাসায়নিক সারগুলো জমিতে দেয়া হতো, সেটা একটা সময় ইচ্ছে ছিল, কিন্তু এখন আর এটা কমে গেছে, ব্যবহারটা কমে গেছে। এখন অনেকে প্রাকৃতিক কীটনাশকের দিকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট যে কেন কমে গেল, তাহলে বলবে প্রাকৃতিক কীটনাশক খুঁজছে। শুধু রাসায়নিক সার দিলে ভবিষ্যতে জমি ভালো ফসল দেবে না, এটা তাদের ধারণা যারা কৃষক। বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারা মারা যায়। কেন তারা রাসায়নিক সার বেশি ব্যবহার করতে চাইছে না, তাহলে এটা একটা পয়েন্ট হতে পারে যে রাসায়নিক সার 40-50 বছর আগে বাড়াটা শুরু হয়েছিল, কিন্তু এখন মানুষ বর্তমানে চাইছে না। তখন তোমরা বলবে যে বেশি অতিরিক্ত রাসায়নিক সার জমিতে দিলে যে জমির বন্ধু আছে, যারা মৌমাছি, প্রজাপতি, বোঝা গেছে, তারা রেশম মত, এদের কি হচ্ছে, এদের অর্থকারী মানে পোকারা হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। এরা ওই সব সার সহ্য করতে পারছে না, তারা মারা যাচ্ছে, বোঝা গেল? এগুলো তো অর্থকারী পোকামাকড়, এরা মারা যাচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট যে কেন প্রাকৃতিক কীটনাশকের দিকে মানুষ বেশি ঝোঁক দিচ্ছে। তাহলে এই পয়েন্টটা তোমরা বলবে, আমি তোমাদের ব্যাকেট দিয়ে কেন হচ্ছে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? দেখো নেক্সটটাই যাচ্ছি, কি বলছে, কীটনাশকের ব্যবহার অত বেড়েছিল কেন, এটা বলেছে তো যে কেন বেড়েছিল। এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে, কেন বেড়েছিল, তা কেন বেড়েছিল? 1996 সাল, তখন কি বলছে, 2 বছর চালের দাম 4 গুণ হয়ে গেল। 2 বছরে চালের দাম বলছে 4 গুণ হয়ে গেছিলো, 1 টাকা 4 আনা থেকে 5 টাকা হয়ে গেছিলো, বোঝা গেছে? চালের দাম 5 টাকা কিলো ছিল তখন, টাকা দিলেও চাল পাওয়া যেত না। হ্যাঁ, কেন বলো তো, ফসল কম হচ্ছিল আর লোক বেশি, বছরে কয়েক এরকম চলতে থাকলে পাওয়া যাবে না, তাই ভাত হচ্ছিল না। রেশনে জব, মাইলো, সব ভুট্টা খাও, আমাদের ভাত না খেলে ভালো লাগে। আচ্ছা বলছে দেখো, হ্যাঁ এই কথাগুলো তো বলেছে। যখন 1996 সাল ছিল তখন কি ঘটনা ঘটেছিল দেখো, 1996 সালে কি ঘটনা ঘটেছিল যদি বলে, কি বলবে এই সময় চালের দাম হঠাৎ বেড়ে গেছিলো, 5 টাকা হয়ে গেছিলো, তখন টাকা দিলেও চাল পাওয়া যাচ্ছিল না। তার মানে কি বেশি লোক হয়ে গেছিলো। হ্যাঁ, এখানে বলেছে দেখো বেশি লোক হয়ে গেছিলো আর চালের ফলন হচ্ছিল কম।
এইভাবে অনেক বছর চলছিল। তা আমরা তো প্রধান, আমরা বাঙালি, আমাদের ভাত তো খেতেই হবে না, আমাদের ভাত না খেলে তো হবে না। তাই জন্য কি হচ্ছিল, নতুন বীজ এলো তখন বাজারে, বোঝা গেল, নতুন বীজ এলো চালের, নতুন সার এলো। একটা তো কিছু ব্যবস্থা করতেই হবে না, বেঁচে থাকার জন্য চাষবাস করতে হবে, তখন নতুন বীজ আনা হলো। এইভাবেই তো নতুন নতুন চালের বিভিন্ন সময় বিভিন্ন বীজ এসছে, বিভিন্ন চালের নাম হয়েছে, মানুষ দেখেছে বিভিন্ন চাল ব্যবহার করে কেমন উপকার পাওয়া যায় না যায়। ঠিক আছে, পোকা মারার নতুন বীজ এলো যে কোনো চালের ক্ষতি করতে পারে। ডিপ টিউবওয়েল এলো, কী কী উন্নত হলো দেখো, পরের কী কী এলো চাষের জমি উন্নত হওয়ার জন্য, এইগুলো এলো বলবে তোমরা। হ্যাঁ, প্রথমে ধান চাষ শুরু হলো, ছোটো ছোটো ধান গাছ পোতা হলো, 3-4 মাসে ধান পেকে গেল। হ্যাঁ, ফলনও বেশি হলো, বছরে 2-3 বার ধান চাষ হলো। এইভাবে 4-5 বছর চলার পরে চালের আকাল কাটলো। সার কীটনাশক ব্যবহার কিভাবে বাড়লো তা নিশ্চয়ই তোমরা শুনেছ, কিন্তু অভাবেই তো জমিও কাজে লাগানো শুরু হলো। এইভাবে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। আমরা নিজেদের খাদ্য নিজেরাই উৎপন্ন করতে পারলাম। এই ঘটনাকে ভারতের কি বলা হয়, সবুজ বিপ্লব বলা হয়। কি বলা হয়, সবুজ বিপ্লব। 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত খাদ্যের উৎপাদন কি হতে থাকে না, বাড়তে থাকে। হ্যাঁ, 1990 সাল পর্যন্ত। তারপর মোটামুটি উৎপাদন বাড়ানোর কুফল বোঝা গেল। বলছে যে তাড়াহুড়ো করে 1990 সাল পর্যন্ত এইভাবে উৎপাদন মোটামুটি নিজেদের দরকার মতো সবাই কী করছিল না, ঠিক চাল উৎপন্ন করছে, বিভিন্ন দামি দামি যেগুলো ধরো চাল আসছে সে বাজারে, সেগুলো উৎপন্ন করছে, ফলনও বাড়ছে। তখন আমাদের সবুজ বিপ্লব বলা হতো। ভীষণ ইম্পর্টেন্ট যে সবুজ বিপ্লব কখন বলা হয়, বোঝা গেছে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে পড়বে। এই যে সবুজ বিপ্লব আন্ডারলাইন করে দিলাম। তারপরে কি ঘটলো, 1990 সালের কাছাকাছি সময় খাদ্যের উৎপাদন বাড়তে থাকে। তারপর তো তাড়াহুড়ো করতে গিয়ে বাড়ানোর উৎপাদনের আবার খুব কুফল শুরু হলো। ব্যবহারের ফলে দেখো, বেশি যদি পরিমাণে কোনো জমি চাষ করা হয়, বেশি সার দিয়ে তুমি যদি জমিতে দাও, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে না, তাহলে ঠিকমতো তোমার পাওয়া যাবে না, জমির যে ক্ষমতা, যেটা নিজস্ব ক্ষমতা, সেটা হারাবে। সেটাই হয়েছিল। দেখো এখানে বলেছে বেশি রাসায়নিক সার দেওয়ার ফলে জমির উর্বরতা কমে যাচ্ছিল, রাসায়নিক কীটনাশকের ব্যবহার করলে জমির ক্ষতি হয়, এই ব্যাপারগুলো ঘটেছিল। কেন তাড়াহুড়ো করতে গিয়ে কুফল হয়েছিল, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, বোঝা গেছে? এটা কিন্তু তোমরা পড়বে ভালো করে, আমি বুঝিয়ে দিলাম। তাহলে তোমাদের এই 101 পাতার যে পড়াটা আছে সেটা পড়িয়ে দিলাম। এবার দেখো পরের পড়াটায় যাচ্ছি, 102 পাতায় বাকি পড়াটা আছে। বলছে হ্যাঁ, মাটির নিচে জল তোলার সমস্যাও ফুটে উঠলো। আর একটা সমস্যা, যে কেন আস্তে আস্তে উৎপাদন কমতে লাগলো, ডিপ টিউবওয়েল থেকে জল তোলা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ডিপ টিউবওয়েল থেকে জল তোলা কী হয়ে গেল না, বন্ধ হয়ে গেল, ডিপ টিউবওয়েল চললই না। তাই নতুন ভাবনা এলো, জৈব সার, অণুজীব সার, জৈব কীটনাশকের ব্যবহার এলো। ঠিক আছে, নানা ধরনের বীজ এলো, বৃষ্টির জল জমিয়ে রেখে পরে সেটা ব্যবহার করা হতো। এইভাবে কৃষি উৎপাদন অল্প করে বাড়ালেও ভালো, কারণ টেকসই হবে। বোঝা গেছে, যদি কৃষি উৎপন্ন আমরা ভালো করে করি তাহলে আমাদের আরও টেকসই হয়ে উঠবে। তাহলে আজকে এই পাতাটা তোমাদের পড়িয়ে দিলাম। এবার দেখো নেক্সট পাতায় কি আছে। নেক্সট পাতায় যেটা বলছে আই বৃষ্টি ঝেঁপে, হ্যাঁ 102 পাতায় আছে, এটা শেষ হচ্ছে তোমার 103 পাতায়। তাহলে আই বৃষ্টি ঝেঁপে থেকে যেটা আছে পড়া, যেগুলো ইম্পর্টেন্ট, তাহলে আগের যে চ্যাপ্টারটা তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, আমি পয়েন্টগুলো বলে দিলাম, আলোচনাও করে দিলাম। এবার আমি আই বৃষ্টি ঝেঁপে থেকে পড়াবো। ঠিক আছে, কি আছে দেখো। বৃষ্টি কম বেশি সব জায়গাতেই হবে। বর্ষাকালে ভালো ধান চাষ হয়। দেখো বর্ষাকালে আমরা জানি ধানের জন্য ভালো জল লাগে, বৃষ্টির জল, নাহলে তো হবে না। ঠিক আছে, ধান চাষটা বর্ষাকালেই ভালো হয়। আর শীতকালে কি হয়, ডাল, কপি, পেঁয়াজ, আলু ইত্যাদি হয়। গরমের সময় ঝিঙে, পটল, তোমরাও নিশ্চয়ই গরমের সময় এগুলো খাও, তোমরা জানো, তাই তো? ঝিঙে এই সময় গরম পড়েছে, তাহলে এখন বাজারে গেলে আমরা পটল পাবো, ঝিঙে পাবো, ঢ্যাঁড়স পাবো। কিন্তু আবার শীতকালে গেলে এগুলো পাবো না। শীতকালে আবার আমরা বাঁধাকপি, ফুলকপি, টমেটো
তাই তো, পেঁয়াজ এইসব পাবো, শীতকালে যেগুলো ফসল সেগুলো পাবো, পালং শাক। নদী খাল পুকুরে জমে থাকতো কিছু জল, বলছে ডোঙায় করে সেই জল খেতে দেয়া হতো। চাষে জৈব সার ব্যবহার করা হতো, তবে কীটনাশকের ব্যবহার হতো না বললেই চলে। বলছে কীটনাশকের ব্যবহার সেইভাবে চাষের জমিতে হতো না। দু রকমের ধান চাষ সেই সময় হতো, দু রকমের ধান চাষ, একটা হচ্ছে আউশ, একটা হচ্ছে আমন। দু রকমের ধান চাষ হতো। আউশে একটু কম জল লাগে, আর আউশ ধানে গাছ একটু ছোট হয়। একটু উঁচু জমিতে আউশ ধানের চাষ হয়। খুব ইম্পর্টেন্ট যে আউশ ধানের জন্য কীরকম জমি লাগে। দু রকম ধান চাষ হতো, একটা আউশ আর একটা আমন। আউশে যেটা লাগে, আউশ ধান চাষ করতে গেলে কম জল লাগে। আউশ ধানের গাছ একটু কি হয়, ছোট হয় আকারে। উঁচু জমিতে আউশ ধানের, বলছে আউশ ধানের চাষ হয় উঁচু জমিতে। হ্যাঁ, এইটা একটা তোমাদের পার্থক্য করে আসতে পারে, এবং ইম্পর্টেন্ট মোটামুটি বলে দিলাম যে আসতেও পারে। আর যেটা নিচু জমি তুলনায় আউশ ধানের থেকে, সেখানে আমন ধানের চাষ হয়। আর আমনের গাছগুলো, যেমন আউশগুলো ছোট ছিল, আমনের গাছগুলো আবার বড় বড়। আমন ধানের মধ্যে কিছু মোটা ধান ছিল, সেগুলো গাছগুলো খুব লম্বা হতো। ঠিক আছে, চেরা বাঁশ দিয়ে, হ্যাঁ ফাঁক করে কি বলছে দেখো, চেরা বাঁশ দিয়ে তৈরি করা হতো ফাঁকা ফাঁকা একটা ধান ঝাড়ন। হ্যাঁ, কীভাবে ধান ঝাড়ন তৈরি করা হতো, কি বলবে? ধান ঝাড়ন কীভাবে করা হতো কি বলবে? এই দেখো, চেরা বাঁশ দিয়ে তৈরি করা হতো। কি বলবে? চেরা বাঁশ দিয়ে, সরি এটা চলে এলো, চেরা বাঁশ দিয়ে করা হতো। দাঁড়াও 1 মিনিট, এই যে এখানে বোঝা গেছে। দেখো, চেরা বাঁশ দিয়ে করা হতো, এখানে ব্যাকেট দিয়ে দিলাম। আর ফাঁকা ফাঁকা রেখে করা হতো। তোমরা ধান ঝাড়ন এখন তো দেখা যায় না, আগেকার দিনে এরকম ছিল। ধান সমেত খড় তার ওপরে পেটানো হতো, হ্যাঁ, আর তাতে ধান আর খড়টা আলাদা হতো। এই কাজকে ধান ঝাড়া বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট ধান ঝাড়া সম্পর্কে, বুঝতে পেরেছো? ধান ঝাড়া কীভাবে করা হতো ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে চেরা বাঁশ কেটে বলবে ফাঁকা ফাঁকা রেখে যে ধান ঝাড়ন তৈরি করা হতো, তার ওপর যখন পেটানো হতো তখন কি হতো না, খড়গুলো ওপরে থেকে যেত, আর তলা দিয়ে যেটা পড়ে যেত ধান, সেটা খড় থেকে আলাদা হয়ে যেত। এই পদ্ধতিতে হলো ধান ঝাড়া। বোঝা গেল? বোঝাতে পেরেছি নিশ্চয়ই তোমাদের? ঠিক আছে, আবার দেখো আমি পরের পাতায় যাচ্ছি। এই বাকিটা আছে পরের পাতায়, যেটা আছে শোনো ভালো করে। কি বলেছে দেখো, কি বলেছে না, খড় জড়িয়ে মোটা দড়ি করা হয় বাঁশের কাঠামোর ওপর। দেখো এখানে আন্ডারলাইন করে দিলাম, বাঁশের কাঠামোর ওপর ওই রকম দড়ি দিয়ে ঘর তৈরি করা হয়। দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে দেখো, চাষিরা কি করছে, ধান ঝাড়া করছে। এটাকেই কিন্তু বলা হয়, এটাকে কি বলা হয়? ধান ঝাড়া। এটাকে বলা হয় ধান ঝাড়া। ঠিক আছে, এটাকে ধান ঝাড়া বলা হয়। আমি লিখে দিলাম ধান ঝাড়া, এটাকে বলা হয়। আর এই ওপর থেকে খড়গুলো নিচে আলাদা হয়ে যেত, আর এই খড়টা ওপরে পড়ে থাকতো। চাষিরা সবাই মিলে করতো এটাই। এখন তো তোমরা আগে পড়েছি হারভেস্টার হয়ে গেছে, তাই তো? হারভেস্টারের সাহায্যে করা হয়। এইভাবে তৈরি হতো ধান রাখার গোলা। আবার গোলা তৈরি হয়, তোমরা গ্রামের দিকে কোথাও গেলে, বেড়াতে গেলে, বা গ্রামে কারোর বাড়ি থাকলে তখন দেখতে পাবে যে তোমাদের যাদের গ্রামে বাড়ি তারা নিশ্চয়ই জানো মোড়া কি, ধানের মোড়া বা ধানের গোলা বলা হয় এটা। এসা ওই বাঁশের কাঠামোর ওপর দড়ি পেঁচানো হতো, তারপরে ধান রাখার গোলা হতো, খড়ের ছাউনি সেখানে আবার দিয়ে রাখা হতো। তাহলে ধানগুলো কি হতো, ভালো থাকতো। বেশিরভাগ জমিতে ধান চাষ এইভাবেই হতো, তাই তো? ধানটাকে মজুদ রেখে দিত এইভাবে। মনে থাকবে যে খড় জড়িয়ে বাঁশের কাঠামোর ওপর দড়ি দিয়ে বেঁধে সেটাকে খড় রাখার, বলছে ধান রাখার গোলা করা হতো। সেটা খড়ের ছাউনি যে তাতে দিয়ে দেখা হতো যাতে ছাওয়াটা পায়। ঠিক আছে, দড়ি দিয়ে বাঁধার পরে সেটাতে খড়ের ছাউনি দিয়ে দেওয়া হতো। বেশিরভাগ জমিতে ধান চাষ এইভাবেই হতো। কিছু ক্ষেত্রে আগে আমন ধান, এই আউশ ধান চাষ করে নেওয়া হতো, তারপর আমন ধান হতো ধান চাষ। তাহলে কোন ধানটা আগে করা হতো না, আউশ ধান, আর এই আমন ধানটা পরে চাষ করা হতো। গ্রীষ্মে পাট চাষ করা হতো। ঠিক আছে, গ্রীষ্মকালে, কোন কালে না, বলবে গ্রীষ্মকালে পাট চাষ করা হতো। পাটটা গ্রীষ্মকালেই হয়। পাট উঠে গেলে তারপর ধান চাষ করা হতো। দেখো একই জমিতে যদি তুমি বছরের পর বছর ধান চাষ করো, তাহলে তো সেই জমির অসুবিধা হবে। তাই জন্য কি করা হতো, একবার ধান হচ্ছে, একবার হচ্ছে তোমার আউশ ধান হলো,
তারপরে আমন ধান দেওয়া হতো, তারপরে আবার পাট লাগানো হতো। এইভাবে ঘুরে ফিরে চাষটা করলে জমিটা ভালো হতো। আচ্ছা, হয়ে গেল এটা একটা পয়েন্ট। দেখো পরেরটায় যাচ্ছি। পরে বলছে পাহাড়ি অঞ্চলে কী করে চাষ করা হতো। এই দেখো এখানে বলেছে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি করে সেখানে চাষ করা হতো। একে ধাপ চাষ বলা হয়। এটা আবার একটা ইম্পর্টেন্ট, যে ধাপ চাষ কী বলবে। পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি করে যে চাষ করা হয়, এখানে ছবি দেখিয়ে দিয়েছে। এটা কি? এটা ধাপ চাষের ছবি দেখিয়েছে, বোঝা গেল? এটা কিসের ছবি দেখিয়েছে? ধাপ চাষের। এখানে ধানের চাষ করা হতো, নানা রকমের শাক, আনাজ, গম, ভুট্টা, আলু, ঠিক আছে, এগুলো এখান থেকে পাওয়া যেত। দার্জিলিংয়ের উঁচু ও ঢালু জমিতে বন কেটে অনেকে চা বাগান গড়ে উঠেছিল। ঢালু কাঁকুড়ে মাটিতে বর্ষাকালে আউশ ধান হতো। এছাড়া ডাল, ভুট্টা, বাদাম ইত্যাদি চাষ হতো। তাহলে আমি তোমাদের এগুলো থেকে প্রচুর প্রশ্ন করে দিলাম, প্রচুর আলোচনা করলাম, প্রশ্ন কী কী আসবে বলে দিলাম। তোমরা কিন্তু বই অবশ্যই পড়ো। আমি প্রতিটা ভিডিওয়ে বলছি, এগুলোই বলছি, তোমরা উপকার পাবে। আর আমার চ্যানেলে আমি তোমাদেরকে 100% দিয়ে শিওর দিয়ে বলতে পারি যে আমার চ্যানেলটি যদি তোমরা পুরোপুরিভাবে ফলো করো, পড়াগুলো শোনো, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করতে পারবে, কমনও পাবে। ঠিক আছে, তোমরা আজকে এই অবধি পড়িয়ে তোমাদের শেষ করছি। পরের দিন আবার আমি নতুন চ্যাপ্টার সম্পর্কে পড়াবো, আলোচনা করব, ইম্পর্টেন্ট বলে দেবো। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলে থেকে আমার চ্যানেলটিকে আরও ভালো করো। আর যারা নতুন আসছো আমার চ্যানেল দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। ঠিক আছে।